শাস্ত্রীয় সঙ্গীতে ভালো রকম তালিম নিয়েছিলেন তিনি। একাধিক ছবিতে তাকে দিয়ে গাইয়েছিলেন পরিচালকেরা। শোনা যায় অনেক সময় বাইরে শুটিং করতে গেলে সঙ্গে যেত ওর নিজস্ব তানপুরাও। একবার একটি ছবির শুটিং চলাকালীন সহ অভিনেত্রী ভারতী দেবী নাকি তার কাছে একটি সংলাপ বলার ব্যাপারে পরামর্শ চাইতে গিয়েছিলেন। তিনি তখন পিছন ফিরে তানপুরা নিয়ে রেওয়াজে ব্যস্ত। ভারতী দেবীর আর্জি শুনে ঘাড় পর্যন্ত না ঘুরিয়েই রুক্ষ স্বরে বলেছিলেন তিনি কাউকে কিছু দেখিয়ে টেকিয়ে দিতে পারবেন না, ওসবের জন্য তো ডিটেক্টর রয়েছেন। বিব্রত ভারতী দেবী আর কিছু না বলে অ্যাবাউট টার্ন করে ফিরে আসছিলেন, অমনি পিছন থেকে বজ্র হুঙ্কার, দুম করে এসে অমনি চলে গেলেই হয় না। ভারতী দেবী পিছনে ঘুরে দেখলেন মহিলা এবার তার দিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে। কোথায়, কি অসুবিধে হচ্ছে? এরপর সংলাপের ধরন দেখিয়ে তো দিলেনই, তার উপর ভারতী দেবীর সঙ্গে মেতে গেলেন গল্প গানে। ছবির নাম নির্জন সৈকতে। আর মেজাজি মহিলাটা কে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, ছায়া দেবী। যদিও আমরা ছায়া দেবীকে নিয়ে ইতিমধ্যেই একটি গল্প করেছি, সেই গল্পে আমরা ছায়াদেবীর জীবনের বিভিন্ন দিককে তুলে ধরেছিলাম। আজ প্রধানত এই গল্পের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি ছায়াদেবীর অভিনয় প্রতিভার বিভিন্ন দিককে। সাথে সাথে তার যে গানের প্রতি অগাধ পাণ্ডিত্য ছিল, সেই দিকটাকেও আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তাহলে সময় নষ্ট না করে শুরু করি আজকের গল্প। আর শুরু করার আগে আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেল মানে গল্প যেখানে সত্যি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন এই ধরনের গল্পের জন্য। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আসলে ওর কাছের মানুষদের স্মৃতিচারণে ছায়াদেবীর চরিত্রের এই দিকটা বারবারই স্পষ্ট হয়েছে, মানে এই জাঁদরেল এই ব্যাপারটা। ওর জাঁদরেল, রাশভারী, বদমেজাজি বহিরঙ্গের আড়ালে সবসময় একজন স্নেহপ্রবণও মানুষ থাকতেন। নিজের মতো করে উনি ভালোবাসতেন, রসবোধও ছিল মারাত্মক। কিন্তু যেটা সহ্য করতে পারতেন না তা হলো লোক দেখানো আধিক্যেতা। পর্দায় তাকে প্রধানত ৩ ধরনের চরিত্রে দেখা গিয়েছে। ১ নম্বর চরিত্র কুঞ্চিত ভ্রু, ব্যক্তিত্বশালিনী। ২ নম্বর অতীব সংযত, মিতভাষী, রাশভারী ব্যক্তিত্ব। আর ৩ নম্বর হচ্ছে মমতাময়ী কিন্তু রাশভারী এবং প্রয়োজনে মেজাজিও বটে, একজন প্রৌঢ়া মা। স্বাধীনচেতা ছিলেন বরাবর। বাল্যাবস্থায় বিয়ে ভেঙে যাওয়ার পরে ছায়াদেবী আর কখনো বিয়ে করেননি, একাই থেকেছেন। তবে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল কিন্তু অটুট। পরবর্তী সময়ে তার কাছের মানুষেরা বারে বারে জানিয়েছেন যে বাইরের প্রায় রুক্ষ কঠোর ইমেজের আড়ালে ছায়াদেবী বরাবরই এক স্নেহপ্রবণ মানুষ। আর এক প্রবাসী খান্ডোয়ার গঙ্গোপাধ্যায় পরিবার অর্থাৎ অশোক কুমার, কিশোর কুমার, অনুপ কুমারদের সঙ্গেও ছায়াদেবীর পারিবারিক সম্পর্ক ছিল। দাদামণি অশোক কুমার ছিলেন ছায়াদেবীর অভিনয় প্রতিভায় মুগ্ধ। বলতেন বয়সে ছোট হলেও ওর সঙ্গে অভিনয় করতে কিন্তু ভয় লাগে, ভীষণ মোডি, ভয়ঙ্কর, আনপ্রেডিক্টেবল পাওয়া যায়। কয়েকবার অশোক কুমারের উদ্যোগে মুম্বাই গিয়ে হিন্দি ছবিও করেছেন ছায়াদেবী। যদিও খান্ডোয়ার গঙ্গোপাধ্যায় ভাইদের প্রসঙ্গ উঠলেই তিনি দাঁত কিরমির করে বলতেন ওরা হলো পাগলের ঝাড়, ঝাড়ে বংশে পাগল সব। ছায়াদেবী সম্পর্কে আলোচনায় আর একটা কথা খুব জরুরি, ওর সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় অভিনয়ের গুণাগুণ বাদ দিলেও ছায়াদেবী ছবির পর্দায় যেটা সফলভাবে তৈরি করতে পেরেছিলেন সেটা হলো যাকে বলা যেতে পারে একটা প্রবল উপস্থিতি, যেটা একটা কথায় মনুমেন্টাল। ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তীর প্রয়াণের পরে সত্যজিৎ রায়ের মূল্যায়নে যেটা ফুটে উঠেছিল সেটা বোধহয় ছায়াদেবীর সম্পর্কেও খাটে। আজকের দিনে ছবিতে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি সেসব। সমাজে অনেক স্তরের
অনেক ধরনের চরিত্র তাদের বিচিত্র টানাপোড়েন, সংঘাত, সংঘর্ষ নিয়ে দর্শকের সামনে আসছে। মনে রাখতে হবে ছায়াদেবী যখন অভিনয় করেছেন এত সুযোগ তার সামনে ছিল না। ফলে তার অভিনীত চরিত্রেরা সাধারণভাবে ৩-৪টে ছক বা টাইপের মধ্যেই পড়ে। তার মধ্যেও যখনই পেরেছেন কিছু সূক্ষ্ম বৈশিষ্ট্যের আমদানি করতে ছাড়েননি। আর সেটার সঙ্গে পূর্ণ সঙ্গত দিয়েছে ওর বেশি বয়সের চেহারা। বিশেষ করে এই মানে কাটা, কাটা মুখাবয়ব এবং চোখের ব্যবহার। এখানে উদাহরণ হিসেবে হিরণ্ময় সেনের 'বর্মার পথে' ১৯৪৭ সালের ছবি উল্লেখ করা যেতে পারে। স্বাধীনতার ঠিক পরপরই মুক্তি পেয়েছিল সেই ছবি। বিপরীতে অহিন্দ্র চৌধুরীর 'চাঁদ রেল' উপস্থিতি থাকলেও গোটা ছবিতে যদি দর্শনীয় কিছু থাকে তা হলো ছায়াদেবীর অভিনয়। 'বর্মার পথে' যে ধাঁচের চরিত্রাভিনয় উনি শুরু করেন সেটারই এক পরিণতি দেখা যায় দেবকী বসুর সুপারহিট ছবি 'রত্নদ্বীপে' মানে ১৯৫১ সালে। ৫-এর দশকের শেষ এবং ৬০-এর দশকের গোড়া থেকেই ছায়াদেবীর চরিত্রাভিনয় তার নিজস্ব বৈশিষ্ট্যে প্রস্ফুটিত হয়ে ওঠে। যার প্রথম স্বাক্ষর অজয় করের 'সপ্তপদী'। রিনা ব্রাউন মানে সুচিত্রা সেনের গর্ভধারিণী মাকে যেখানে সামাজিক লাঞ্ছনা এড়াতে বাধ্য করা হয় মেয়ের দেখভাল করা আয়া হিসেবে কাজ করতে এবং শেষে মেয়েকে বাঁচাতে নিজেকেই গুলির সামনে বুক পেতে দিতে হয়। সংক্ষিপ্ত, সংহত, সংযত, নির্বাক চরিত্রটি রিনা ব্রাউনের গোড়ার দিকের উচ্ছল চরিত্রের শুধু বিপরীতই নয়, কাহিনীর গতিমুখ নির্ধারণ করার পিছনেও অবশ্যম্ভাবী। 'নির্জন সৈকতে' ছবিতে ট্রেনে অনিল চট্টোপাধ্যায়কে মুখ ঝামটা দেওয়া, 'প্রদীপিসির বর্মী বাক্স'তে ছবিটা আর বোধহয় পাওয়াই যায় না। 'প্রদীপিসির দাপট' থানা থেকে আসছি পুলিশ ইন্সপেক্টরকে দাঁতে পিষে দৃষ্টিতে ভস্ম করে দেওয়ার দৃশ্য আজও অবিস্মরণীয়। এসব দেখে সম্পূর্ণ অকারণেই মনের মধ্যে উঁকি দেয় দ্য ইম্পর্টেন্স অফ রিং আর্নেস্টে লেডি ব্র্যাকনেলের চরিত্র বা কেনেথ ব্রানার হ্যামলেটে হেকুবার ভূমিকায় জুডি ডেঞ্চের অভিনয়, অথবা মনে করায় দ্য লায়ন ইন উইন্টার এ ইলিয়নার অফ অ্যাকুইন্টেনের ভূমিকায় বর্ষীয়সী ক্যাথরিন হেপবার্নকে। এবং মধ্যবিত্তের মাপে ঢালা ঝিঙে পোস্ত মার্কা ছবির উপরে উঠে বাঙালি পরিচালকেরা যদি ওই উচ্চতায় কাজ ভাবতে পারতেন তাহলে হয়তো ছায়াদেবীদের মতো চরিত্রদের থেকে এমন কিছু মিলত যা এখনো অভাবনীয় হয়ে থেকে যেতে পারত। তাদের অভিনয় প্রতিভা দিয়ে তারা যেভাবে নিজের চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছে তা সত্যি মানে বলার ভাষা রাখে না। তাই কুর্নিশ জানাই আমাদের এই গল্পের মাধ্যমে সেই বর্ষীয়ান অভিনেত্রীকে, ছায়াদেবীকে, যার হয়তো আরো অনেক সম্মান প্রাপ্য ছিল। তো এই ছিল আজকের গল্প। ছায়াদেবীর দ্বিতীয় পর্বের গল্প আমরা নিয়ে এলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আমাদের উপস্থাপনা আর ইনফরমেশন ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০। ধন্যবাদ।